ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা, নিরাপত্তা জোরদার, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার 7। আজ পবিত্র আশুরা, হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণাকাল, বাড়বে সুদ হার, কমবে টাকার প্রবাহ। ট্রাম্পকে পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক 2 রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি এবং রন ডিসেন্টিস। Sponsored by Abiba Finance Limited. এটিএন নিউজ দেখছেন। নিউজ আওয়ারের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর কাল বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিবেশ বিরাজ করেছে। এদিকে সকাল 10টায় শুরু হয়ে 1.5 ঘণ্টাব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুরো এলাকায় টহল দিচ্ছে বিজিবি। এমন পরিস্থিতিতে আতঙ্কে হল ছাড়ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সকাল থেকে বিজয় 71 হল, রোকেয়া হল, কবি জসিমউদ্দিন হল সহ প্রায় সব হল থেকে শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মঙ্গলবার সারা দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নেয় গতকাল দেশের সব সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া 17টি আবাসিক হলের শিক্ষার্থীদের আজ দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ছেড়ে যাচ্ছেন। সহকর্মী সাইফুল জুয়েল রয়েছেন বিশ্ববিদ্যালয় এলাকায়, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মাল্য চত্বর অর্থাৎ মল চত্বরে অবস্থান করছি। পেছনে রয়েছে সূর্য সেন হল, সূর্য সেন আবাসিক হল। এই হলে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি হলের আবাসিক হলের গেটের সামনে একটি মোটরসাইকেল জ্বলছে এবং এটি সকালে জ্বালানো হয়েছে বলে আমরা যতদূর শুনতে পেরেছি। এই হলো সূর্য সেন হলের অবস্থা। আমরা অন্যান্য আবাসিক হলগুলোর কথা যদি বলতে হয়, আমরা ছাত্রী হলের সামনে গিয়েছিলাম, ছাত্রী হলগুলোর সামনে। সেখানে রোকেয়া হলের সামনে দেখতে পেয়েছি যে সেখানকার যারা শিক্ষার্থীরা ছিলেন গতকাল, যারা আন্দোলনও করেছেন কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, তাদেরকে আমরা অনেককেই বের হয়ে যেতে দেখেছি এবং তারা অনেকটা স্বীকারই করেছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারা অনেকটাই আতঙ্কিত এই অবস্থার প্রেক্ষিতে। গতকালকের পর থেকে আসলে মোটামুটি শান্তই ছিল। হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হঠাৎ করে চিৎকার চিল্লাপাল্লা শুনছি। ঘুম ফেলেই তাড়াতাড়ি উঠে আসলাম, বের হলাম, দেখলাম যে কিছু নিচে একটু হাতাহাতি হচ্ছে। এখন মানে দিনের বেলা দেখা গেছে ঠিকই আছে, এখন আজকে রাতে পরিস্থিতি কোন দিকে যায়, হুট করে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে রাতের বেলায় বাধ্য হতে আমার হল ছাড়তে হলো। এখন আমি মেয়ে মানুষ, আমি কোথায় যাব তখন? চলে যাচ্ছেন কেন? হল তো বন্ধ ঘোষণা করা হয় নাই। ফ্যামিলি টেনশন। মানে কি টেনশন? এই যে বাইরে বের হওয়া যায় না, হলের ভিতরে কোনো সমস্যা নেই, তাহলে চলে যাচ্ছেন? বাবা মা টেনশন করতেছে, সেজন্য চলে যাচ্ছি। কিরকম পরিমাণ শিক্ষার্থী বের হয়ে গেছে জানেন? আজকে সকাল থেকে যাচ্ছে মোটামুটি, তবে এখনো অনেক বেশি আছে হলে দেখলাম। গতকালের ঘটনার সূত্র ধরে আসলে সারা দেশে যে 6 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এর ফলে বিভিন্ন স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, অনির্দিষ্টকালের বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করার পাশাপাশি আবাসিক হল থেকে শিক্ষার্থীদের সরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে বর্তমানে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা যদি বলতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিদিকে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে, অন্যদিকে বিজিবির সদস্যরা রয়েছে। বিশ্ববিদ্যালয় আসলে কি ধরনের সিদ্ধান্ত নেবে, আবাসিক হল বা শিক্ষা কার্যক্রম ব্যবস্থা অব্যাহত থাকবে কিনা, এই বিষয়গুলো আমরা আসলে বলতে পারবো যে সিন্ডিকেট কার্যক্রম শেষে আনুষ্ঠানিক বক্তব্যের পরে আমরা জানাতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সিন্ডিকেট সভাও হয়েছে। বিস্তারিত জানবো সহকর্মী মনিরুল ইসলামের মিন্টুর মাধ্যমে। বেলা
11টার পরপরই সিন্ডিকেট সভার যে প্রথম বৈঠক সেটি শেষ হয়, কিন্তু এরপর উপাচার্য অন্যান্য শিক্ষকদেরকে নিয়ে যখন বের হচ্ছিলেন সেই সময় আমরা গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু ভিসি প্রভিসি সহ অন্যান্য শিক্ষকরা তারা ভিসি কার্যালয় থেকে অর্থাৎ রেজিস্টার বিল্ডিং থেকে বের হয়ে তার যে বাসভবন, পাশে যে বাসভবন, সেই বাসভবনে তিনি প্রবেশ করেন। কিন্তু গণমাধ্যম আমরা চেষ্টা করেছিলাম তার সাথে এই সবার সিদ্ধান্ত সম্পর্কে জানার জন্য, কিন্তু তারা কোনো কথাই বলেনি। উপাচার্য কিংবা যে অন্যান্য শিক্ষকরা তারা কোনো কথা বলেননি। আমরা যতটুকু জানতে পেরেছি তারা এখন ভিতরে প্রবেশ করার পরে হয়তো আরেক দফা বৈঠক করবেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে তারা সার্বিক পর্যালোচনা করে হয়তো সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে সেক্ষেত্রে হয়তোবা গণমাধ্যমে কথা বলবেন অথবা প্রেস নোট দিয়ে বিষয়টি সিদ্ধান্ত জানিয়ে দেবেন। এর আগে আপনি জানেন যে গতকালকেই ইউজিসির পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দেওয়া হয়েছে যাতে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি বন্ধ রাখা হয়, সেই সঙ্গে আবাসিক যে হলগুলো সেগুলোকে বন্ধ ঘোষণা করা হয়। আমরা লক্ষ্য করছি যে সকাল থেকেই প্রত্যেকটি হলেরই শিক্ষার্থীরা দু একজনকে চলে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত যে ব্যাপক ভিত্তিতে চলে গেছে সেটি বলা যাবে না। এবং ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা বিভিন্ন পয়েন্টগুলোতে, বিশ্ববিদ্যালয়ে ঢোকার যে পয়েন্টগুলোতে, সেই পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে সেখানে তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং সেই সঙ্গে বেলা 10:30টার দিকে ক্যাম্পাসে 4 গাড়ি বিজিবির সদস্য তারা এসেছেন এবং উপাচার্য কার্যালয়ে প্রথমে তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এরপরে উপাচার্য বাসভবনের সামনে পুলিশ এবং বিজিবি সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং উপাচার্য কার্যালয়ে উপাচার্য সহ অন্যান্য উপাচার্য, প্রো উপাচার্য এবং অন্যান্য শিক্ষক রয়েছেন। তো আমরা চেষ্টা করছি যে তাদের দ্বিতীয় দফার যে বৈঠক কিংবা সরকার উচ্চ পর্যায়ে বৈঠকের পরে গণমাধ্যমে কর্মীদের সঙ্গে তারা কথা বলেন কিনা, কিংবা বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরবর্তী কী ধরনের যে নির্দেশনা বা কী ধরনের ঘোষণা আসে সেটি আসলে আমরা দর্শকদেরকে পরবর্তীতে জানাতে পারবো। প্রশাসনের নির্দেশনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে এই বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী বুলবুল হাবিবের সাথে। বুলবুল হাবিব, অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা কখন নাগাদ হল ছাড়তে শুরু করেছেন, বিস্তারিত জানাবেন। আসলে গতকাল রাত্রেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় এবং হল ছাড়ার 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়। এবং যেহেতু ইউজিসি তাদের একটা সিদ্ধান্ত জানিয়েছিল, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছিল। তো তারপর থেকে আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীদের একজন দুজন করে হল ছাড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রধান দুটি গেট রয়েছে, কাজলা গেট এবং বিনোদপুর গেট, সেই দুটো গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা সেখানে আমাদেরকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের হলে বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, সে কারণে তারা আসলে এরকম সংকট থেকে হল ছাড়ছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার সংখ্যা কিন্তু খুবই কম। আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে, সেখানে কিন্তু 500 শিক্ষার্থী তারা এই হল প্রশাসনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে হল বন্ধের যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা প্রত্যাহারের দাবিতে এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে তারা বক্তব্য তুলে ধরছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে আমরা আসলে এই প্রশাসন, আমরা হল ছাড়বো না, মানে বেশিরভাগ শিক্ষার্থী তারা বলছেন যে আমরা হল ছাড়বো না, আমরা হলে অবস্থান করবো এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা সেটা তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে না, এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং তারা তাদের এই সিদ্ধান্ত প্রসারের দাবিতেই কিন্তু এই প্রশাসন ভবনের সামনে অবস্থান করছেন। তবে এই আন্দোলনের পাশাপাশি কিছু শিক্ষার্থী কিন্তু হলগুলো থেকে চলে যাচ্ছেন। শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা করেছে সে কারণে তারা আসলে চলে যাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে কারণে তারা চলে যাচ্ছেন। তবে অন্যান্য অনেক শিক্ষার্থী আবার বলছেন যে আসলে শিক্ষার্থীরা তাদের যে প্রয়োজনীয় ল্যাপটপ থেকে শুরু করে সার্টিফিকেট সেগুলো আসলে আশেপাশের বাসা বাড়িতে সেগুলো রাখার জন্য তারা চলে যাচ্ছেন। তারা আবার ফিরে আসছেন, কারণ রাত্রে এই যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এখানে প্রশাসন ভবনের সামনে, তারা কিন্তু রাত্রে হলে ছিলেন না, তারা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আশেপাশের মেয়ে বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। তারপরে কিন্তু আজকে সকাল থেকে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে
এই ক্যাম্পাসে এসেছেন এবং এখান থেকে তারা তাদের অবস্থান জানিয়ে আসলে প্রশাসনকে বলছেন যে আসলে তারা তাদের এই সিদ্ধান্ত মানে না, হল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাহার করতে হবে এবং হলে ছাড়া যে নির্দেশনা সেটা বাতিল করতে হবে। তো তাকিয়া শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল তার খবর। বুলবুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলাম সহকর্মী বুলবুল হাবিবের সঙ্গে। তিনি সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের শিকার বগুড়ার ঐতিহ্যবাহী মুজিব মঞ্চ, পুলিশ ছাউনি, বিভিন্ন প্রতিষ্ঠান সহ প্রায় 8 থেকে 10টি পুড়ে ভস্মীভূত। মোটরসাইকেল এখনো পড়ে রয়েছে আওয়ামী লীগ অফিসের সামনে। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। কোটা বিরোধী আন্দোলনকারী গতকাল বিকেলে যে তাণ্ডব চালিয়েছে সেটা একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ ছাউনি, এই পুলিশ ছাউনিটা পুরোটাই তারা পুড়িয়ে দিয়েছে এবং এক পর্যায়ে তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের উপর হামলা করেছে, সেগুলো ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে। আর এখানে প্রায় 8-10টা মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি পড়ে আছে। এই পাশেই আছে আওয়ামী লীগ অফিস। আওয়ামী লীগ অফিসের ভিতরে গিয়ে তারা পুরোপুরি ভাঙচুর করেছে, একটা আসবাবপত্র রাখেনি। আমরা মুজিব মঞ্চ, যেটাকে আমরা গর্বের সাথে বলি যে মুজিব মঞ্চ, এখান থেকে আপনার বিভিন্ন সংগঠন কিন্তু আপনার অনুষ্ঠান করেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেটা পুড়িয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। বঙ্গবন্ধুর যে মুরাল তার পাশে আছে সেটাও তারা ভাঙার চেষ্টা করেছিল। এই উপর দিকে যদি দেখাই যে কিভাবে আপনার মুজিব মঞ্চটাকে ভেঙে ফেলেছে। অর্থাৎ টোটাল ব্যাপারটাই হলো যে তাদের কালকে যে পরিকল্পনা ছিল সে পরিকল্পনার অংশ হিসাবে তারা আস্তে আস্তে সব ভেঙে চুরমার করে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছিল এবং যে অগ্নিসংযোগ করে তারা যে একেবারে সফল হয়নি তা বলবো না, তবে এইটা কেন মুজিব মঞ্চের উপরে, এটা কেন পুলিশ ছাউনির উপরে, এটা কেন আপনার বঙ্গবন্ধু মুরালের উপরে, এই কিন্তু প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই। মোটামুটি এই ছিল বগুড়া সাতমাথা থেকে আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর হল ছাড়তে শুরু করেছেন সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসিক হল ছেড়ে চলে গেছেন। অধিকাংশ শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন, দু একজন যারা আছেন তারাও চলে যাচ্ছেন। ফলে বিশ্ববিদ্যালয় এক ধরনের শুনশান নিরাপত্তা বিরাজ করছে। কোটা বিরোধী যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে কথা বলছে, তারাও জানিয়েছেন আজকের নতুন কর্মসূচির ব্যাপারে তারা সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানাতে পারেনি। যারা আন্দোলন করছিলেন কোটা সংস্কারের পক্ষে তাদেরকেও আজকে ক্যাম্পাসে কাউকে লক্ষ্য করা যাচ্ছে না। ফলে ক্যাম্পাসে এক ধরনের যে শুনশান নিরাপত্তা বিরাজ করছে। গতকালও ক্যাম্পাসের ছাত্রলীগ পাশাপাশি কোটা সংস্কারের পক্ষে যে ছাত্ররা আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় ছিল একেবারে কর্মচাঞ্চল্যে পরিপূর্ণ। সেই কর্মচাঞ্চল্যতা না দেখার কারণে শুনশান নিরাপত্তা বিরাজ করছে। আর এর ফলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার ফলে শিক্ষার্থীরা চলে যাওয়ার ফলে এই বিশ্ববিদ্যালয় একেবারে কর্মহীন হয়ে পড়েছে। ফলে যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও ইতিমধ্যে অনেকে চলে গেছেন, যারা দু একজন আছে তারাও চলে যাবেন। ফলে আন্দোলন পরবর্তী কী কর্মসূচি হবে সে বিষয়ে না জানাতে পারলেও নতুন কোনো কর্মসূচি আসলে তারা সেই আলোকে নেতৃত্ব আন্দোলনের বিষয়ে জানাবেন এমনটি জানিয়েছেন। তাহলে এই হল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের পক্ষে আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরবর্তী সর্বশেষ খবর। অর্থ এবং অস্ত্র দিয়ে যারা কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদের তালিকা গোয়েন্দা পুলিশের হাতে। মঙ্গলবার মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সক্রিয় স্বাধীনতা বিরোধী কয়েকটি সংগঠন। আবুল কালাম আজাদের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিস্ফোরণের বিকট শব্দে বেড়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অবশ্য এর কিছু সময় আগে থেকেই দলটির নয়াপল্টনের কার্যালয়ে অভিযান শুরু করে গোয়েন্দারা। সেখানে বিভিন্ন কক্ষ থেকে 500-ও বেশি লাঠিসোঁটা উদ্ধার করে তারা। অভিযানের এক পর্যায়ে পাশাপাশি দুটি কক্ষে 7টি দেশি বিদেশি পিস্তলের সন্ধান মেলে। বিএনপি কার্যালয়ের টয়লেটে পাওয়া যায় শতাধিক ককটেল। এ সময়
7 জনকে আটক করে গোয়েন্দারা। ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মধ্যরাতে কেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান, এর ব্যাখ্যাও দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। স্বাধীনতা বিরোধী কয়েকটি ছাত্র সংগঠন তারা আজকে বিভিন্ন জায়গাগুলিতে তারা আজকে কিন্তু মিছিল সমাবেশ করেছে। প্রেস ক্লাবের সামনে আগুন লাগিয়েছে, সেটা কি কোমলমুদ ছাত্র এসেছে? একটি গ্রুপ যেমন অর্থ দিয়ে বিনিয়োগ করছে, অস্ত্র দিয়ে সরবরাহ করছে, আবার তারা গুজব ছড়িয়ে বিভিন্ন পরিবেশটাকে বিভিন্ন দিকে মানে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি। দলের কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে রাতেই বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। পুরনো তারা মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে আসছে, তার আবারও আরেকটি জঘন্যতম নমুনা দেখতে পেলাম এই মধ্যরাতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়, নয়াপল্টনস্থ প্রধান কার্যালয়, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তারা ভিতরে অভিযান চালিয়েছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহাসিক হোসেনি দালান থেকে রাজধানীতে বের হয়েছে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। সকাল 10টায় হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া মিছিলটি বকশীবাজার, লালবাগ, আজিমপুর, নিউ মার্কেট হয়ে সীমান্ত স্কয়ারে গিয়ে শেষ হবে। কালো পোশাক পরা শোক পালনকারী শিয়া মুসলমানরা হাতে নানান রঙের পতাকা এবং ব্যানার বহন করে মিছিল করছেন। হাজার হাজার শিয়া মুসলমান মিছিলে অংশ নিয়ে শোক প্রকাশ করছেন। মিছিলের সামনে সাজানো রয়েছে বিভিন্ন আকারের আলামা। মুসল্লিরা ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন বলে স্লোগান দিচ্ছেন এবং মাতম করছেন। অনেকেই ইমাম হুসাইন আলাইহিসসালামকে নিয়ে ধর্মীয় গজল পরিবেশন করছেন। রেওয়াজ অনুযায়ী মিছিলে অংশগ্রহণকারীদের মাঝে শরবত বিতরণ এবং সবার শরীরে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। তাজিয়া মিছিলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের খবর জানতে আমরা যুক্ত হব সহকর্মী আরাফাত ইসলাম শুভর সঙ্গে। শুভ, এই মুহূর্তে তাজিয়া মিছিল কোথায় অবস্থান করছে? এটি তো সীমান্ত স্কয়ারের কাছে গিয়ে শেষ হবে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? তাজিয়া মিছিলটি 10টায় শুরু হওয়ার পর ইতিমধ্যে কিন্তু 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু তাজিয়া মিছিলের যে বহরটি সেটি কিন্তু শেষাংশে এখন আমরা দেখতে পাইনি। যদিও আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে তাজিয়া মিছিলের যে অগ্রভাগটি সেটি নিউ মার্কেট পৌঁছেছে এবং নিউ মার্কেটের অগ্রভাগের এই মিছিলের শেষাংশ যদি বলি সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি বেশ পেছনে রয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আজিমপুর এলাকায় এবং মিছিলটি এখনো শেষ অংশ আমরা খুঁজে পাইনি। অর্থাৎ মিছিলটি যেহেতু বেশ বড়, সেক্ষেত্রে মিছিলের মধ্যভাগ পার হয়েছে এবং শেষ অংশ এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অতিক্রম করছে। হয়তো এই মিছিলের আরো কিছু দূর শেষের দিকে আমরা যে ঘোড়া যেটি দেখতে পাওয়া যায় প্রতি বছর সেটি হয়তো পেছনে আমরা দেখতে পাবো। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে মিছিলটির বিভিন্ন অংশে কিন্তু বিভিন্নভাবে নানা বয়সী মানুষজন যারা শিয়া সম্প্রদায়ের অনুসারী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। বিশেষ করে যারা তরুণরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা হাই হোসান মাতম করে তারা নিজেদের গায়ে যেটি তারা রক্তক্ষরণ করেন সেটিও কিন্তু এখানে ফুটে উঠেছে। যদিও নিষিদ্ধ ছিল, এর পাশাপাশি এখানে কারবালা প্রান্তরের যে বিষয়গুলো রয়েছে সেই তাজিয়া এবং একই সাথে ইসলামের যে পতাকাবাহী পতাকাগুলো তারা সুস্থ করে তারা এগিয়ে চলছে। সব মিলিয়ে এই মিছিলটি এখানে আজিমপুর হয়ে নিউ মার্কেট হয়ে সীমান্ত স্কয়ার জিগাতলায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কিন্তু মানুষ এখানে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং মিছিলটির কিন্তু আমরা শেষ ভাগ সেটি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। অর্থাৎ আরো ঘন্টাখানেক লেগে যাবে এই মিছিলটি সেখানে পৌঁছাতে। সব মিলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তাজিয়া মিছিলের সর্বশেষ। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, বাড়বে সুদহার, কমবে টাকার প্রবাহ। আগামীকাল বিকেলে ঘোষণা হতে যাওয়া নতুন মুদ্রানীতিতে থাকছে না খুব বেশি পরিবর্তন। মাহাদি সিকান্দারের রিপোর্ট। বিশ্বজুড়ে যখন মূল্যস্ফীতি কমছে তখন বাড়ছে বাংলাদেশে। বাজারে চলছে ডলার সংকটও।
ব্যাংকগুলোতে কমছে টাকার প্রবাহ। আর্থিক খাতের এসব সমস্যার লাগাম টানতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় মুদ্রানীতিতে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে 7% কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক ঋণের সুদহার রাখা হবে বাজার ভিত্তিক। এতে সুদহার আরও বাড়বে, ফলে চাপে পড়বেন উদ্যোক্তারা। ব্যবসায়ীরা বলছেন, সুদহার বাড়লে কমবে বিনিয়োগ, প্রভাব পড়বে কর্মসংস্থানে। মূল্যস্ফীতি সরকার এটাকে কন্ট্রোল করার জন্য যদি ব্যাংকের সুদহার বাড়ানো হয়, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আপনার ফলপ্রসূ হবে। আমি মনে করি হিতে বিপরীত হতে পারে। অবশ্যই ব্যাংকের সুদহার নিয়ন্ত্রণের মধ্যে রেখে যেটা মুদ্রানীতি যেটা করতে চাচ্ছে সেটা যেন করে। আমরা বলবো যে এটি যেন ব্যবসা বান্ধব হয়। ব্যবসা বান্ধব যদি মুদ্রানীতি না হয় তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হবে না। সুদের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যায়, তাহলে নতুন আগ্রহী যারা এখানে ইনভেস্ট করতে তারা কিন্তু আর আগ্রহী হবেন না। বিশ্লেষকরা বলছেন, মুদ্রানীতির মাধ্যমে দ্রুতই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতির মূল কারণ হলো আমাদের সরবরাহের দিক থেকে আমরা যে যোগান দিচ্ছি সেই যোগানে টান পড়েছে। মুদ্রানীতির মাধ্যমে যদি আমরা মূল্যস্ফীতি কমায় আনতে চাই, তাহলে পরিপূর্ণ প্রভাব দেখতে আমাদেরকে 9 মাস 1 বছর অপেক্ষা করতে হবে। ফলে আমি খুব আশাবাদী না যে এখন মুদ্রানীতির মাধ্যমে এমন কিছু একটা জাদুঘরে কিছু করে চলে আসবে, জাদুঘরে কিছু হয়ে যাবে যেটা মূল্যস্ফীতি নামায় আনে, মনে হয় না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর তাগিদ তার। মানুষের নাবিশ্বাস উঠেছে এই যে মূল্যস্ফীতিতে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। শাহবাগ থানার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক নামে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন। সহকর্মী জাহিদ হোসেন রয়েছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, কি জানাবেন? শিক্ষকদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা ছিল, তবে সকালে এসে জানলাম সেই মিছিলের পূর্ববর্তী তারা একটি উন্নতি কর্মসূচি তারা কিন্তু পালন করে থেকেছেন। তারা দাবি করেছিলেন আমাদের কাছে 2জন শিক্ষার্থী কিংবা কয়েকজন শিক্ষার্থী শাহবাগ থানায় আটক ছিল এবং সেই শিক্ষার্থীদেরকে মূলত আটক অবস্থা থেকে মুক্ত করার জন্য শিক্ষকদের পক্ষ থেকে একটি মিছিল, বিক্ষুব্ধ একটি মিছিল শাহবাগ থানায় যায় এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে তারা আসলে কথাবার্তা বলে সেই শিক্ষার্থীকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে সক্ষম হয়। সেটি মূলত আমরা দেখছি যে আসলে সেই মুক্ত হওয়া শিক্ষার্থীর সঙ্গে নিয়েই পুনরায় অপরাজয় বাংলার দিকে শিক্ষকদের যে মিছিল সেটি যাচ্ছে এবং এই নিপীড়ন বিরোধী শিক্ষকদের যে সমাবেশ হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু গতকাল এবং তার আগেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিংবা দেশ জুড়ে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাসী কার্যকলাপ তারা দাবি করছেন, এই কার্যকলাপের প্রতিবাদে মূলত তারা আসলে এই প্রতিবাদ সমাবেশটি করছেন এবং এর পাশাপাশি তারা আসলে নিন্দা জ্ঞাপনের যে বিষয়গুলো সেগুলো তারা আসলে তাদের যে স্লোগান কিংবা তাদের যে হাতে ব্যানার সেটাও কিন্তু এটি এক প্রকার দৃশ্যমান নিপীড়নকে তারা আসলে তাদের বিপরীত একটি শব্দ হিসেবে দেখতে চাইছেন এবং এই যে বিক্ষোভ মিছিল সেটি মূলত শেষ হবে গিয়ে অপরাজয় বাংলা তাও দেশে, সেখানে মূলত একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশের মাধ্যমে শিক্ষকদের যে অবস্থান সেটি তারা জানাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। রাশিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই ছিল আমাদের শেষ। জাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শাহবাগ থানার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক নামের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন। আমরা জাহিদ হোসেনের সঙ্গে যুক্ত হয়ে সেই বিষয়ের খবরাখবর রাখছিলাম। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলছে মেট্রো রেলের বর্ধিতাংশের নির্মাণ কাজ। এই কারণে গত মাস থেকেই বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। ফলে মতিঝিলে পৌঁছতে মুগদা, মান্ডা, মানিকনগর সহ ওই এলাকার বাসিন্দাদের ঘুরে যেতে হয় কয়েক কিলোমিটার। আরও জানাচ্ছেন মুজাহিদুল ইসলাম। কমলাপুরের রাস্তার পাশে ঝুপড়ি দোকানে আমির হোসেন বিক্রি করেন লুঙ্গি গামছা। 5 জনের সংসার আগে কোনো রকমের চললেও এখন হিমশিম খাচ্ছেন তিনি। শুধু তিনি নন, তার মতো রাস্তার পাশে যারা ব্যবসা করেন তাদের একই দশা। ব্যবসা বাণিজ্যের অবস্থা রাস্তা কাটার পরে অনেকই খারাপ। 15 বাচ্চা কাছে চলতে হয়, মেঘ বৃষ্টির ভিতরে রোদে পয়রা করতেই হয়, এই অবস্থায় আছে। অনেক বহুত কষ্ট হয়ে চলতেছে। আগে যেরকম অনেক টাকা বেচে কিনে এখন বেচে কিনে এরকম ভাবে হয় না, রাস্তা বন্ধ, তাই কাস্টমার এরকম নাই। মেট্রো রেলের বর্ধিতাংশের কাজ চলায় সড়ক বন্ধ। এজন্য শুধু ব্যবসায়ীরা নন, ভোগান্তি শিকার এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষও। প্রকল্পের কাজ চলমান থাকায় হেঁটেই পার করতে হয় তাদের। এই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়িগুলো দিয়ে আমরা ঢাকা শহরের যে কোনো জায়গায় যেতে পারতেছিলাম, এখন ওইটা হচ্ছে না। আমাদের একটু ঘুরে মতিঝিলে বা কমলাপুরে যাওয়া লাগছে। মুগদা, মান্ডা, সবুজবাগ, খিলগাঁও, সবুজবাগ, বাসাবো, যারা এই সাইডের লোকজন অফিস করে, এরা হয়তো দেখা যাচ্ছে কি যে সকালে যারা আগে 9টায় বেরোতো তারা 8:30টার দিক বেরোবে। কমলাপুর থেকে টিটিপাড়া, মুগদা, মান্ডা, মানিকনগর, বিশ্বরোড সহ
আশেপাশের রুটে চলা যানবাহনগুলোকে ঘুরে যেতে হয় শাহজাহানপুর রাজারবাগ হয়ে। যানজট আর উল্টো রুটে চলাচলে যাত্রী সংকটে গণপরিবহন। জনগণ চলাফেরা করি 24 ঘন্টা, তাদের যদি একটা রাস্তা বন্ধ থাকে তাহলে মানুষ কিভাবে চলে? কাজ শেষ হবে, রাস্তা চালু হবে, এটাই, আর কিচ্ছু না। যাচ্ছে তো যাত্রী অর্ধেক এখানেই নেমে যায়, আর অর্ধেক ওই বাড়িতে ঘুরে যায়, অনেক কষ্ট করে। ভোগান্তি যতই হোক, মেট্রো রেলের বর্ধিতাংশের নির্মাণে সুবিধা পাবেন নগরবাসী। এই নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। নির্ধারিত সময়ে যেন তা শেষ হয়, সেই প্রত্যাশা সবার। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। লক্ষ্মীপুর শহরে বেড়েছে কুকুরের উপদ্রব। গত 2 মাসে কুকুরের কামড়ে আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। কুকুরের কামড়ে আক্রান্তরা হাসপাতালে পাচ্ছেন না সঠিক চিকিৎসা এবং ভ্যাকসিন। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর শহরে বেসুমার বেওয়ারিশ কুকুর, তাদের উপদ্রব ও আক্রমণে অতিষ্ঠ জনজীবন। গত 2 মাসে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত শিশু, বৃদ্ধ, নারী সহ 200-রও বেশি মানুষ। বিড়ালের কামড়ে আহতের সংখ্যাও কম নয়। এ ধরনের রেবিট অ্যানিমেলের কামড় বা আঁচড়ে জলাতঙ্ক রোগ হতে পারে। মৃত্যু এড়াতে জলাতঙ্কের টিকা নেওয়ার নিয়ম, অথচ লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালেই নেই সেই জীবন রক্ষাকারী টিকা। আক্রান্তরা বাইরের ফার্মেসি থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছেন ভ্যাকসিন। 130 টাকা করে 4 জন মিলে ভ্যাকসিন বাইরে থেকে কিনে আয় না, তারপর হসপিটালে দেওয়া লাগতেছে। পৌর মেয়র বলছেন, প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী নির্বিচারে মালিকবিহীন প্রাণী নিধন বা অপসারণ দণ্ডনীয় অপরাধ। কুকুর বন্ধাকরণ কার্যক্রম বন্ধ, ফলে বংশবিস্তার চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। সরকারিভাবে কুকুরের ভ্যাকসিনও বন্ধ, এতে সাধারণ মানুষ পড়ছে মৃত্যু ঝুঁকিতে। আমরা এখন ভ্যাকসিন সরবরাহ পাই না পাওয়ার কারণে আমরা কুকুরকে যে ভ্যাকসিন দিব, সেই ভ্যাকসিনের কার্যক্রমটা এখন বন্ধ আছে। যদি আমরা আবার সরকার থেকে এই ধরনের কোনো আমরা এই কার্যক্রম পাই, তাহলে আমরা আবার পুনরায় এই কার্যক্রমটা চালু করতে পারবো। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। রাজবাড়ীতে অজানা রোগে পাতা শুকিয়ে মরে যাচ্ছে মরিচের গাছ। বাজারে ভালো দাম থাকলেও বিক্রি করার মতো মরিচ নেই চাষির ঘরে। কৃষি বিভাগ বলছেন, তীব্র দাবদাহের প্রভাবে ফলন কম। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ ভরা মরিচ ক্ষেতের যত্নে ব্যস্ত কৃষক, কিন্তু অজানা রোগে শুকিয়ে যাচ্ছে গাছের সব পাতা। গাছে নেই মরিচ, সার, কীটনাশক, এমনকি সেচ দিয়েও ফলবান করা যাচ্ছে না গাছ। বাজারে চাহিদা প্রচুর, দামও ভালো, কিন্তু বিক্রির মরিচ নেই খেতে। বড় ক্ষতির মুখে পড়েছেন রাজবাড়ীর চাষিরা। মরিচ খাতে খুব খারাপ, মরিচ খাতে মরিচ ধরতেছে না, সেচ দেওয়া হয়েছে, কীটনাশকে কাজ হচ্ছে না সময় মতো, আবহাওয়ার সাথে আমরা মিলাইতে পারতেছি না, এই কারণে খাত খোলার সম্ভাবনা মানে ক্ষতির সম্ভাবনাটাই বোঝা যাচ্ছে। আগে একটা সাজে 8-9 মণ করে মরিচ হইতো, এখন 2 কেজিও মরিচ হয় না। যদি বৃষ্টি বাদল ঠিক মতো আনতো তাহলে হয়তো কিছু টাকা বেঁচে কিনে সবাই ঘরে উঠতে পারত। কৃষি কর্মকর্তা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই পানি কম বেশি হলে গাছ অসুস্থ হয়ে পড়ে। এবছর অনাবৃষ্টি আর তীব্র দাবদাহের কারণে পাতা শুকিয়ে গেছে, তাই এবার এমন ফলন বিপর্যয়। আক্রমণটা বেড়ে যায়, যে কারণে পাতাগুলো শুকিয়ে গেছে এবং প্রচন্ড রোদে তাপে আপনার যে সকল গাছে আপনার ফুল আসছিল সেই ফুল ওগুলো ঝরে গেছে ম্যাক্সিমাম। তো এটা হলো আসলে মূলত কারণ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিরতির পর আরো একবার স্বাগত নিউজ আওয়ারে। সাথে থাকার জন্য ধন্যবাদ। জানাবো দেশের বাইরের খবর। সমালোচনার পর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এবারে পূর্ণ সমর্থন জানিয়েছেন সাবেক 2 রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি এবং রন ডিসান্টিস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্পের পক্ষে এই সমর্থন জানিয়েছেন তারা। এ সময় শিরোনাম বক্তৃতায় রিপাবলিকান সমর্থকদের এক হয়ে জো বাইডেনকে পরাজিত করার আহ্বান জানান তারা। জাতীয় স্বার্থে এক হয়ে ট্রাম্পকে সমর্থন জানাতে আহ্বান করেন নিকি হ্যালি।
মার্কিন নির্বাচনের দৌড়ে প্রাইমারি থেকে সরে দাঁড়ানোর ডিসেন্টিস ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে বলেন তারা আমেরিকা এবং ট্রাম্পকে হারতে দিতে পারেন না। নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হওয়া কয়েকদিন পর দলের এই একতা দেখালেন ট্রাম্পের দুই প্রতিদ্বন্দ্বী। এর আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ব্যাপক সমালোচনা করেছিলেন হ্যালি। ট্রাম্পকে অনির্বাচিত এবং দাপ্তরিক কাজের জন্য অযোগ্য বলে বর্ণনা করেছিলেন তিনি। এমনকি ট্রাম্পকে ভোট না দিতেও তার সমর্থকদের নিরুৎসাহিত করেছিলেন তিনি। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরের শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা, নিরাপত্তা জোরদার, হল ছাড়ছেন শিক্ষার্থীরা। বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার 7। আজ পবিত্র আশুরা, হোসনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণাকাল, বাড়বে সুদহার, কমবে টাকার প্রবাহ। ট্রাম্পকে পূর্ণ সমর্থন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি এবং রন ডিস্যান্টিসের। এবং লক্ষ্মীপুরে কুকুর আতঙ্ক, 1 মাসে কামড়ে আহত 2 শতাধিক। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.etnnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। সাথে থাকার জন্য ধন্যবাদ।